হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার সকাল ৮টা মতো বাজে এখন, আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠলাম এই কিছুক্ষণ মাত্র হলো, আর এই যে ব্রাশ করার পর মা এদিকে জল গরমটা করে দিল। মাকে বললাম যে মা, আজকে হরলিক্সটা আমি নিজেই গুলে নিচ্ছি। আর এই যে এক গ্লাস জলে 4 থেকে 5 চামচ মতো হরলিক্স দিলাম, আর তারপরে সুন্দর করে গুলে নিয়েছি। একটু একটু দানা দানা নিচেতে রয়েছে, ওগুলো আর গোলা যাবে না, ওগুলো লাস্টে খেতে হবে। আর তারপরে বাইরে এলাম, বাইরে খুব সুন্দর রোদ্দুর উঠেছে। জানেন তো, 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে খুব সুন্দর রোদ্দুর পাওয়া যায়, মানে আমাদের বাড়ির সামনে। তারপরে কিন্তু রোদ্দুরের আর কোনো নাম ঠিকানা নেই এখানে, কারণ ওই যে গাছের আড়ালে তারপরে স্কুলটার আড়াল হয়ে যায়। এই সকালে 2 ঘন্টা বাদে পুরো দিনটাতে এখানটা ছাওয়ায় পড়ে থাকে। যাই হোক, শীতের দিনে এই রোদ্দুরটা নিতে এত ভালো লাগে কি বলবো, মানে সকালবেলা উঠে একটু মিষ্টি রোদ্দুরের দেখা পেলে আর কি চাই বলুন তো। কয়েকদিন ধরে চুলে শ্যাম্পু দেওয়া হয়নি, তো সে কারণে মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে খুশকি খুশকি হয়ে গেছিলো। সে কারণে মাথাটা প্রচণ্ড চুলকাচ্ছিল, জানেন তো। আর শীতের দিনে এমনিতেই একটু খুশকিটা হয়ে থাকে, সে কারণে আজকে তো স্নান করবো ভেবেইছিলাম। মায়ের শরীরটা একটু খারাপ, শরীর খারাপ বলতে এখন ঠাকুরকে জল টল দিতে নেই। আর বাবা তো কাজে চলে গেছে, আর ভাইয়ের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, সে কারণে ভাই স্নান করতে পারবে না। তবুও ও বলছিল ঠিক আছে করে দেবো, তো আমি বললাম এমনিতেও তো মাথায় স্নান করব, তো তাহলে না হয় সকাল সকাল স্নানটা করে ঠাকুরকে জলটা দিয়ে দেবো আমি। তো এই যে মাথায় স্নানটা করলাম, আর গরম জল করেই মাথায় স্নান করেছি। এই পচা শরীর নিয়ে আমি আর ঠান্ডা জলে স্নান করতে গেলাম না, কারণ ঠান্ডা জলে স্নান করলেই শরীর অসুস্থ হয়ে যাবে। তো এই যে দেখুন, স্নান করার পর ঠাকুর মন্দিরটা ধুয়ে নিলাম। তুলসী মঞ্চটাতে প্রথমে জল ঢেলে নিলাম, আর তারপরে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর তারপরে এই যে যেটুকু জল ছিল বালতিতে নিয়ে নিয়েছি, আর 1 বালতি মতো তুলে রাখলাম। ওই জলটাতে ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে নেব। তুলসী মঞ্চটা তো প্রথমেই ধুয়ে নিয়েছি, এরপর ঠাকুর মন্দিরটা ধুয়ে নেব। তো এই যে জলটা তুলে নিয়ে এলাম, এই জলটাই করেই ধুয়ে নেব। তো প্রথমে ঠাকুর মন্দিরে যে কটা বাসনপত্র আছে, মানে ঠাকুরের পুজো দেওয়ার বাসনগুলো, ওগুলো সমস্তটাই নিয়ে এই যে বাইরেটাতে নামিয়ে রাখলাম। যতক্ষণকে এখানটা মুছতে আসবো তখন ওগুলো নামিয়ে নেব। আর যে বাসি ফুলগুলো ছিল ওগুলো এই যে বাইরে ফেলে দিচ্ছি। প্রত্যেক দিনের বাসি ফুলগুলো এই পুজো দেওয়ার আগে ফেলে দেওয়া হয়। তো এই যে এরপর ঠাকুর মন্দিরটা ভালো করে মুছে নেব। সত্যি বলতে এই শীতের দিনে রেগুলার মাথায় স্নান করে ঠাকুরের সেবা দেওয়া প্রচণ্ড কঠিন কাজ। আমার মা যে কীভাবে করে আমি নিজেই ভেবে পাই না। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে ঠাকুর মন্দিরটা ধোয়া মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর যে নোংরা জলটা বেরোলো, মানে ঠাকুর মন্দিরটা মোছার পরে, ওই জলটাই গাছের গোড়া দিকে দিয়ে দেবো। আর এই বালতিটাও একটু ভালো করে ধুয়ে ওই চাতালটিতেই উপর দিয়ে রাখবো। জানেন তো, আমাদের ঠাকুর মন্দির ধোয়া মোছা করার জন্য একটা আলাদা করে বালতি ছিল, পেতলের বালতি। তবে পেতলের বালতি নিচের দিকটা একটু ফুটো হয়ে গেছে, তো সে কারণে এই প্লাস্টিকের বালতিটা এখন ধোয়া মোছার কাজে লাগানোর জন্য রাখা হয়েছে। যাই হোক, ওটা ধুয়ে ওখানে রেখে এলাম। আর এরপরে ঠাকুর মন্দিরের বাসনপত্রগুলো সমস্তটাই একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে এই তুলসী মঞ্চের কাছেই উপর দিয়ে রাখবো। আমার মা রোজই ঠাকুরকে সেবা দেওয়ার আগে কিছু তুলসী পাতাও তুলে নেন। ফুলের সাথে সাথে এই তুলসী পাতাগুলো দিয়ে পুজো দেওয়া হয়। তো সে কারণে আমিও যখন ঠাকুরকে জল দিই, তো আমিও তুলসী পাতা তুলে রাখি নারায়ণের চরণে দেওয়ার জন্য। তুলসী মঞ্চে যে তুলসী গাছটা লাগানো আছে, ওই গাছটিতেও তুলসী পাতা আছে, তবে এই নিচের গাছগুলোতেও বেশ সুন্দর সুন্দর পাতা গজিয়েছে, তো সেখান থেকেই সবসময় তুলে থাকি। এই শীতের সময় এমনি যে জবা ফুলগুলো হয় ওগুলো তো ফোটেই না, শুধুমাত্র এই গাঁদা ফুলগুলোই অতিরিক্ত পরিমাণে ফোটে। তো এই কয়েকটা গাছই আনা হয়েছে, যেগুলো কয়েকদিন আগেই লাগিয়েছি। একটা শুধুমাত্র টবের ওপরে রাখা আছে, তো সেইখান থেকে কয়েকটা ফুল তুলে নিলাম। আর আমাদের গাছেও কয়েকটা সাদা ফুল ফুটেছে, তো মা বলল চল বাইরে ওই স্কুলের গেটটার কাছে কয়েকটা ফুল নিয়ে আসি। যেহেতু স্কুল চলছে তো ভেতর দিকে যেতে পারিনি, ওই হলুদ ফুল কয়েকটা নিয়ে এসেছি। আর পাশের বাড়ির সে দিদাটা বেশ কয়েকটা ফুল আবার দিয়ে গেল। তো এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম পুজো দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু জানেন তো, ক্যামেরা লাগিয়ে বসে আছি অথচ ভিডিওটা অন করিনি, তো সে কারণেই পুজো দেওয়াটা শেয়ার করতে পারলাম না। এই যে পুজো হয়ে যাওয়ার পরে এখন ধূপটা সারা বাড়িতে দেখিয়ে নিচ্ছি। তুলসী মঞ্চে একটা দেখিয়ে নিয়েছি, আর ওখানে দিয়ে দিয়েছি আর একটা ধূপ এই যে বাড়িতে দেখিয়ে নেওয়ার পরে এই যে এই সামনের গেটটাতেই একটা ছোট্ট মতো ফুটো করা আছে, ওখানেই রেখে দেবো।
সকালের পুজো কমপ্লিট আর আমার স্নানও কমপ্লিট। এতে করে মাও ভীষণ খুশি, কারণ রোজ না স্নান করাতে আমি খুবই বেকার ঘটাই। তো এই যে মা দেখুন আমার জন্য একটা ডিম সেদ্ধ করে রেখেছে, ওই ডিম সেদ্ধটাই আগে খেয়ে নেব, তারপরে মুড়িটাও খেয়ে নেব। অনেকটাই বেলা হয়ে গেছে তো খাবারটার পর খেতে হবে। তো আগের দিনে চপ আনা ছিল, ওই চপ দিয়েই মুড়িটা খেয়ে নেব। প্রথমে ডিমটা খেয়ে নিচ্ছি, আর ভাইও আমার পাশে বসেছে, ভাই আর আমি মিলেই খেয়ে নেব। মা বললো আমার সাথেই দুই খাবল খাবে। মাঝে মধ্যে একটা দুটো জিনিস খেতে ভীষণ পরিমাণে ইচ্ছা করে। এই যে আগের দিন থেকে কেক খেতে ইচ্ছা করছিল, ভাইকে আজকে সকাল সকালই কেকটা আনা করিয়েছি। মুড়ি খাবার পরে কেকটা খেয়ে নিলাম। আগের দিন তো বৃহস্পতিবার ছিল, সে কারণে নিরামিষ খাওয়া হয়েছিল। তো আজকে দেখুন একটু চিকেন আনা হয়েছে। নিরামিষ খাওয়ার পরের দিনে একটু চিকেন কিংবা মাছ হলে বেশ ভালোই হয়। তো এই চিকেনটা এখন কষিয়ে নিচ্ছে, আর মা আমাকে বলছে দেখ অনু কত তেল বেরোচ্ছে, একটু মতো তেল দিয়েছি তাও কত তেল বেরোচ্ছে। আসলে কি জানেন তো, শীতের দিনে না মাংসর থেকে একটু বেশি তেল বের হয়। তো কষা মাংস নেওয়ার জন্য আমি বাটিটা বাড়িয়েছি, কিন্তু হাত থেকে গেল ধূপ করে পড়ে। যাই হোক, মাংসটার কিছু হয়নি, এতে করে আমি বেশ খুশি। আর কে কে আমার মতো বাড়িতে মাংস হলেই এভাবে বাটি হাতে মায়ের সামনে কষা মাংস খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকো, অবশ্যই কমেন্টে জানাবে। এদিকে মাংসটা এতটাই গরম যে আমি খেতেই পারছি না, তবুও আমার এটা এখনই খাওয়া লাগবে। এই যে দেখুন গরম মাংসের কষাটাও আমি খেতে আরম্ভ করে দিয়েছি। এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি, এখন দুপুরের খাবার সময়। ওই যে সকালবেলা মাংস কষা খেলাম, তারপর তো স্নান টান করে এই যে জব টপ করে এখন দুপুরের খাবার খাচ্ছি। যাই হোক, মাংস কষাতে এখন ঝোল হয়ে গেছে, কিন্তু মাংসের ঝোলটা আজকে ভীষণ পরিমাণে ভালো লাগছিল। আর এই যে বাঁধাকপির তরকারি দিয়ে মাংস কষা খাওয়ার মজাটাই আলাদা। আমার মায়ের হাতের রান্না যে একবার খাবে সে সারা জীবন মনে রাখবে। এই বাঁধাকপির তরকারিটা এত দুর্দান্ত বানায় মা যে কী বলবো আপনাদেরকে। আমার হাজব্যান্ডও ভীষণ পরিমাণে পছন্দ করে। আর মাংসটা আজকে এত সুন্দর সেদ্ধ হয়েছিল, কিচ্ছু বলার নেই। আমাদের হাতে যখন সময় থাকে না, তখন মনে হয় হাতে সময় থাকলে এই কাজটা নিশ্চয়ই করে নিতাম। কিন্তু জানেন তো, হয় ঠিক তার উল্টোটা। কারণ হাতে সময় থাকলে যেন কাজগুলো আরোই হয়ে ওঠে না। এই যে দেখুন না, কয়েকদিন আগেই শ্বশুরবাড়িতে যখন থাকতাম, কাজে কাজে একটু ব্যস্ত থাকতাম, ভিডিও আপলোড করার কত চিন্তা, ওখানে নেটওয়ার্কের কত প্রবলেম। তো সে কারণে ভিডিও এডিট আপলোড নিয়ে আমার অনেক সময় চলে যেত। তার সত্ত্বেও কিন্তু হয়ে যেত ঠিক টাইমে সেই কাজটা। তবে বাবার বাড়িতে আসার পর থেকেই অলসতা আমাকে ঘিরে ধরেছে। ওই যে কেউ একটু ধমকে কথা বললে আমি আবার তার ডবল ধমকে দিই, কিন্তু শ্বশুরবাড়িতে তো এটা হয়ে ওঠে না, সে কারণেই এমনটা হচ্ছে। আর ওই ভয়ে আমার সাথে কেউ তর্ক তার কেউ করে না। তো এতে করে জানেন তো আমার ভিডিও আপলোড দেওয়াটাও ঠিকঠাক হচ্ছে না, সেটা আমি নিজে নিজেই বুঝতে পারছি। যাই হোক, এদিকে দেখুন আলু ফুলকপি কেটে নিয়েছি। শীতকাল মানেই এখন আলু ফুলকপি বাঁধাকপি এইসবই চলবে জানেন তো। আর ফুলকপি ভাজা আমার ভীষণ প্রিয়। এই যে কেটে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। মা ওদিকে আটাটা মাখিয়ে নিয়েছে, ওই আটাটাই এখন গোল্লা পাকিয়ে নিচ্ছে। ওই যে কাটলাম কাটাকুটিগুলো, ওগুলো নোংরা হয়েছিল তো এগুলো একটু ঝাড় দিয়ে দিলাম। এরপর মায়ের সাথে হাতে হাতে এই যে গোল্লাগুলো একটু পাকিয়ে নিচ্ছি, তারপরে রুটিটা বেলে নেব। বাবার বাড়িতে এসে সেরকম তো কোনো কাজ করি না যেটা আমার একার দায়িত্ব, তো সে কারণে মনে হয় কাজকর্ম করছিই না জানেন তো। তবে এই যে টুকিটাকি কাজগুলো করছি, এগুলো আবার সব দিন শ্যুট করা হয় না। আজকে যেমন শ্যুট করলাম তাই দেখাতে পারলাম আপনাদেরকে। আর না দেখাতে পারলে বলেও তো আবার লাভ নেই কিছু, বলুন। আমার মনে হয় যে এটা দেখাতে পারবো সেটাই বলবো। যাই হোক, এদিকে দেখুন আটার গোল্লা পাকানো হয়ে গেছে, এরপর রুটিগুলো বেলে নিচ্ছি। মা বলছিল আলু ফুলকপিটা ভেজে নেব, তো আমি বললাম না মা, ওটা আমি ভাজবো। তো মা বললো তাহলে রুটিগুলো আগে হয়ে যাক, তারপর না হয় ওটা ভেজে নিবি। তো এই যে রুটিগুলো এখন বেলে নিচ্ছি এক এক করে। ছোটবেলা থেকেই মাকে দেখে এসেছি, মায়ের কাজের ভীষণ তেজ, মানে প্রত্যেকটা কাজ একদম পারফেক্টভাবে করতে পারে। এই যেমন রুটি বেলার কাজটায় মা এত সুন্দরভাবে করতো, যেটা দেখে দেখে ভাবতাম আমি কবে মায়ের মতো বেলতে পারবো। তবে আজ যখন নিজের কাজগুলোই ক্যামেরার মাধ্যমে দেখি, তখন যেন মাকে বলা সেই কথাটিই মনে পড়ে যায়। সে কারণে এই কথাটা বহুবার আপনাদের সাথে শেয়ার করলেও আবারও একবার শেয়ার করলাম। একটা দিন যখন আমাদের জীবন থেকে পেরিয়ে যায়, সেই দিনটা কিন্তু আর ফেরত আসে না। তবে সেই দিনের কাজটি যদি অন্য দিনটিতে দেখি, তখন যেন সেই দিনটার স্মৃতিটা মনে পড়ে। এটাই তো হয়ে থাকে আমাদের সাথে, তাই না? যাই হোক, রুটিগুলো সমস্তটাই বেলা কমপ্লিট হয়ে গেছে, লাস্টের কয়েকটা এই যে মায়ের কাছে নামিয়ে দিলাম। এরপরে আলু ফুলকপিটা ভেজে নেব। মা আবার এদিকে ফুলকপিটাতে লবণ মাখিয়ে রেখেছে, যাতে করে আলু ফুলকপিগুলো কড়াইতে লেগে না যায়। তো এই যে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, আর তারপরে কড়াইটাও বসিয়ে দিয়েছি। হালকা গরম হয়ে যাওয়ার পরে এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল,
আর তেলটা যখন হালকা মতো গরম হবে তখনই দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা। একটা মতোই লঙ্কা দিয়েছি। এই লঙ্কাটিকে একবারে খড়িয়ে ভাজতে হবে। তেলটা একদম ধোয়া উড়ে গেলে তখন দিতে হবে আলু ফুলকপি ভাজা, তাহলে কড়াইতে একটুও লাগবে না। তো এই যে এখন তেলটা একদম ধোয়া উড়ে গেছে, আর লবণ দিয়েছিল তো সে কারণে দেখুন এখনও পর্যন্ত টোপ টোপ করে জল পড়ছে। তো এই সময় দিয়ে দিলাম আলু ফুলকপি ভাজা। আর আজকে না ফুলকপিগুলো আমি ভীষণ পাতলা পাতলা করে কেটেছি। আগের দিন একটু মোটা মোটা হয়ে গেছিলো, সে কারণে আজকে আমি ভীষণ পাতলা করে কেটেছি। যাই হোক, ওদিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ঢাকা দিয়ে দিয়েছি। আর তারপর নিচেটা তো একটু নোংরা হয়ে গেছিলো, তো ওই স্ল্যাবটা একটু মুছে নিলাম। এরপর একটা জিনিস বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে গরম গরম রুটি একটা নিয়ে নিলাম। এই রুটিটাকে একটু অন্যরকমভাবে খাবো, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। কয়েকদিন আগেই তো মা একটু গাওয়া ঘি এনেছিল, আমার শাশুড়ি মা, তো ওই ঘিটা দিয়েই আজকে রুটিটা খাবো। বেশ অনেকটা ঘি নিয়ে নিচ্ছি। আসলে ঘিটা না একটু কাঁচা কাঁচা ছিল, সে কারণে আমার কেমন একটা গন্ধ লাগছিল, তো মাকে বলেছিলাম একবার গরম করতে। মা এই যে গরম করেছে বলে ঘিটা আরও একটু কমে গেছে। এই যে দেখুন, এরপরে ঘিটা নিয়ে নিলাম 2 চামচ, অনেকটা নিয়ে নিয়েছি বলুন। এরপর ঘিটা ভালো করে এই রুটিটার উপরে মাখিয়ে নিলাম। এই সময়তে খেলেই এটা দুর্দান্ত স্বাদের লাগবে, তবে আমি যেভাবে খেয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে একটু আখের গুড়ও নিয়ে নেবো এটার সাথে। এই ঘিয়ের সাথে আখের গুড়টা এত সুন্দর খেতে লাগে যে কি বলবো আপনাদেরকে। যে কোনো গুড় নিলেই হবে, তবে চিনিটা খেলে কি জানেন তো একটু দাঁতে কটকট করে লাগে। এই যে লম্বা মতো লাইন টেনে নিয়েছি। এরপরে এটা ভালো করে রোলের মতো পাকিয়ে নেব। দাঁড়ান, আগে গুড়ের কৌটোটা লাগিয়ে নিই। এই যে এরপরে রোল করে নেবো, ওই যে এগ রোল যেমন হয়। আর তারপরে খেয়ে দেখলে বুঝবেন এটা কি স্বাদের খেতে। অসম্ভব সুন্দর খেতে লাগে এটা। একবার অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন। এই যে এদিকেও টোপ টোপ করে ঘি পড়ছিল, তাই দুদিকটাই কামড়ে ছোট করে দিয়েছি। চলুন আর কত দেখাবো আপনাদেরকে, এরপর একটু খেয়ে নিত। খেয়ে পরে আমার মনটাকে আগে শান্তি দিই। অবশ্যই বাড়িতে এভাবে একবার খেয়ে দেখবেন যদি বাড়িতে গাওয়া ঘি থাকে। তো চলুন, ওদিকে আলু ফুলকপিটার কী অবস্থা হলো কে জানে, সে থেকে তো এইসব করছি। মনে হয় লেগে লেগে যাবে হালকা, তবে ধরে গেলেও অসুবিধা নেই। এগুলো একটু পোড়া পোড়া হলেই ভালো লাগে। এই যে খুব বেশি ধরেনি, আর একটুক্ষণ থাকলে হয়তো কালো হয়ে যেত। এই খড়তে আরম্ভ করেছে বলুন। পাতলা পাতলা করে কেটেছি তো আরও ওই জন্য ধরে ধরে গেছে। তো এই যে এই সময় দিয়ে দিলাম হলুদ, 2 চামচ মতো দিয়েছি ছোটো চামচের। এরপর এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। লবণ তো দেওয়াই ছিল যখন ওই যে মিক্স করেছিল মা, তো তার সত্ত্বেও আরও একটু মতো লবণ দিলাম। তবে এটা না দিলেও হতো জানেন, এটা দেওয়ার কারণে মনে হয় একটু নুনটা বেশি হয়ে গেছিলো। তবে মন্দ লাগেনি, আমার তো লবণটা একটু বেশি ভালোই লাগে, তো সে কারণে খারাপ লাগেনি। এই যে এইরকম যখন পোড়া পোড়া ভাজা হয়ে যাবে তখন জানবেন এটা হয়ে গেছে। তো যে এক্সট্রা তেলটা আছে ওটা চিপে চিপে নামিয়ে নিয়েছি, আর তারপরে এই ভাজাগুলো তুলে নিয়েছি। হয়েছে না একদম পারফেক্ট আলু ফুলকপি ভাজা। আলু ফুলকপি ভাজা হয়ে যাওয়ার পরে এই যে কড়াইতে একটু মতো তেল ছিল, তো সে কারণে ঢাকাটা দিয়ে রাখলাম। কাল সকালে আবার মুড়ি খাবার কিছু বানাবো, তো সে কারণে ঢাকা দিয়ে রাখলাম তেলটা। আজকে মনে হয় আমার আর পাত পেড়ে খাবার খাওয়া হবে না। কেন বলছি ভাবছেন তো? এই যে একটু আগেই একটা ঘি দিয়ে রুটি খেলাম, আবার এই ফুলকপি ভাজাগুলো দেখে ইচ্ছা গেল আরও একটা রুটি খাওয়ার। তো এই যে ফুলকপি ভাজাগুলো দিয়ে আবার একটা রোল বানিয়ে খাবো। এই যে দিয়ে দিয়েছি রুটিটা আগে, তারপরে রোলের মতো করে ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর এই যে রোল পাকিয়ে নিচ্ছি। এরপর এটাকে খাবো। বলুন, 2টো রুটি খাওয়া হয়ে গেল, আর কি আমি পাত পেড়ে খাবার খেতে পারি? এইটুকু পেট আমার। তবে ফুলকপি আমার ভীষণ প্রিয়। এই যে একটা খেয়েছিলাম, আরও একটা কিন্তু আমি খেয়েছিলাম ঠিক এভাবেই। এই যে খেতে খেতে চলুন এখন যাই ওই ঘরেতে, একদম খাওয়া হবে আর হাতটাও ধুয়ে নেব। মা আমাকে ওই রান্নাঘর থেকে চিল্লাচ্ছে, বলছে তুই যে চলে গেলি, একটা জিনিস নিয়ে গেলি না, আমি কতবার আসবো। তো আমি বললাম তুমি যতগুলো পারছো নিয়ে আসো, তারপরে না হয় আমি নিয়ে আসবো। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরে কোনো একটি ভ্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকলেই পরিবারকে নিয়ে ভালো থাকুন।